মধ্যরাতে সমন্বয়কদের উপর হামলা, কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। দর্শক, এইমাত্র কিন্তু সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে কিন্তু একেবারে গণধোলাই দেওয়া হচ্ছে। হাসনাত ও সার্জিসের উপরে পরিকল্পিত হামলা করা হয়েছে, দাবি বৈষম্য বিরোধী ছাত্র। ছাত্রলীগ যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে সেটা প্রকাশ করেন, কিন্তু এখন ছাত্রদের মধ্যে যেখানে যেটা হচ্ছে একটা ছাত্রলীগের ট্যাগ দেওয়া হচ্ছে। এই জিনিস যারা দাবি করেন সেই বিপ্লবীরা, সেই ছাত্র সমন্বয়করা এখন টু শব্দটি উচ্চারণ করে না। আনন্দমোহন সরকারি কলেজে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের পর 3 দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে। সমন্বয়কদের নিয়ে সমন্বয়করা নিজেদের মধ্যে মারামারি শুরু করেছে, নিজেদের মধ্যে ওকে চরম ফাটল ধরেছে এবং সেই ফাটল শেষ পর্যন্ত কোন দিকে যাবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, সমন্বয়কদের উপরে হামলা চালিয়েছে, সমন্বয়করা মহাবিপদে পড়ে গেছে। দর্শক মণ্ডলী, সমন্বয়কদের ধ্বংস হবে নিশ্চিত। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সমন্বয়কদের সকল গোপন তথ্য, চাঞ্চল্যকর তথ্য পেয়ে যাবেন এবং সমন্বয়করা তলে তলে এসব কি কর্মকাণ্ড করতেছিল, আসল ঘটনা, আসল কাহিনী জানলে আপনাদের চোখ কপাল উঠে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, সমস্ত কিছু জেনে ইতিমধ্যে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন, তাদের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন। সেনাপ্রধান এবং ডক্টর ইউনূস বৈঠকে বলেছেন যে তাদের কঠিন শাস্তি হবে। দর্শক মণ্ডলী, সমন্বয়করা এমন কি করলো আর সমন্বয়কদের উপর কারা হামলা করলো, সমন্বয়করা কেন গণধোলাইয়ের শিকার হলো? দর্শক মণ্ডলী, বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই, আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। চলুন আমরা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখে নেই। প্রথমে আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি, তারপরে বলছি বাকি কথা। নিশ্চিত মধ্যে অনেকে দেখেও ফেলেছে বা বুঝেই গেছে। গতকালকে আমি নিউজটা দিয়েছিলাম যে সমন্বয়ক হান্নান মাসুদের উপর ছাত্রলীগের হামলা, অবরুদ্ধ করে কোনো রুমের মধ্যে তাকে মারধর করা হয়েছে। তো ওসি সাহেব বলছিলেন যে কোনো রকম অভিযোগ আসে নাই, মামলা হয় নাই। তখনই বলছিলাম যে ডালের মধ্যে কি কিছু কালা আছে, এখন তো দেখি পুরাটাই কালা। সমন্বয়ক রাফির গ্রুপের হাতে অপদস্থ হয়েছে সমন্বয়ক রাসেলের গ্রুপ, ইভেন মুখ্য সংগঠক হান্নান মাসুদ। প্রথমে যে ফুটেজটা দেখছেন এটা সংবাদ সম্মেলনের একটা দৃশ্য। রাফির উদ্দেশ্যে ছাত্ররা বলছিল যে চাঁদাবাজের আস্তানা এখানে আর রাখবো না টাইপের কিছু স্লোগান দিচ্ছিল। আমাদের গণমাধ্যমগুলোর মধ্যে একটা চরিত্র ইদানিং ঢুকে গেছে, যেটা আগেও ছিল জামাত ইস্যুতে। যাই হয়তো একটু দাঁড়িয়ে আর টুপি থাকলেই জামাত শিবির, আর এখন দুই সমন্বয়ক গ্রুপের পোলাপাইন মারামারি করছে, একে অন্যরে মারছে, মানে এখানে হাতাহাতি হয়েছে। কয়েকটা পত্রিকা ঢালাওভাবে বইলাই দিল যে ছাত্রলীগের ডট গ্যাংয়ের কর্মকাণ্ড। তো ছাত্রলীগের কি ফাঁসাইতে গেছিলেন নাকি, মানে বিষয়টা বুঝলাম না। গণমাধ্যমের এইরকম অবস্থান থেকে বের হতে হবে। ছাত্রলীগ যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে সেটা প্রকাশ করেন, কিন্তু এখন ছাত্রদের মধ্যে যেখানে যেটা হচ্ছে একটা ছাত্রলীগের ট্যাগ দেওয়া হচ্ছে, এই জিনিসগুলোতে হচ্ছে কি প্রকৃত যারা অপরাধী তারা আড়াল হয়ে যাচ্ছে। দর্শক, গতকালকের যে ঘটনা চট্টগ্রামে, আমরা সারা বাংলাদেশের মধ্যে খুবই শকড হয়েছি। তালাত মাহমুদ রাফি আপনারা জানেন, আর আরেকজন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ রাসেল আহমেদ। তাদের মধ্যে দুইটা গ্রুপিং আছে। ওই দুইটা গ্রুপিংয়ের মধ্যেই গতকালকে এই হাতাহাতি, অবরুদ্ধ করার ঘটনা এগুলা ঘটছে। আর যে হামলার অভিযোগ, রাফির গ্রুপের পোলাপাইন বলতেছে মাসুদরে মারছে কোথায় আর রাসেল রেবা মারছে কোথায়। এদের ছবিটা দেখে কি মনে হয় এদের পাঞ্জাবি টানা টানা ছিঁড়ছে। এর মধ্যে একজন আবার পাঞ্জাবি ছিঁড়াটিরা অবস্থায় তিনি সেখানে বক্তব্য দিচ্ছিলেন সংবাদ সম্মেলনে। আবার বাকিরা বলতেছিল তুমি যখন ওই ছবি তুলছো তখন তো তোমার পাঞ্জাবি ছিঁড়া ছিল না, এখন পাঞ্জাবিটা কই থেকে ছিঁড়ছে। মানে এখানে যে বিষয়টা হয়ে গেছে কি, কমিটি সহ বিভিন্ন ইস্যুতে আপনার মানে নিজেদের মধ্যেই মারামারি, কামড়াকামড়িতে লিপ্ত হয়ে গেছে। নতুন পানিতে হঠাৎ করে পড়লে যেটা হয়, কারণ সবখানে কিন্তু ক্ষমতা কানেক্টেড। আর এরা একদম অর্ডিনারি ফ্যামিলি থেকে উঠে আসা ছেলে, বাবা অনেক কষ্ট করে শহরে পাঠাইছে, ইউনিভার্সিটিতে পাঠাইছে পড়াশোনার জন্য। হঠাৎ করে যে সমন্বয়ক হইয়া ধরেন এই যে একটা পাওয়ার শরীরের মধ্যে ভাবটাপ দৌড়াদৌড়ি করে, এখান থেকে আপনি দেখেন গেল কয়েকটা দিনে কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, এদেরকে মানে রুমের মধ্যে আটকে পিটানো হচ্ছে। ওয়াই? এই দৃশ্য দেখার পর যারা জুলাই আগস্ট বিপ্লবে প্রাণ দিয়েছে ওই পরিবারগুলোর কাছে কি মনে হয়, যারা এরা কারা? আর এদের চরিত্র কেন এমন? যারা আহত অবস্থায় আছে এরা বলতেছে এরা কারা? মানে এরা তো কোনো নির্দিষ্ট টিম হিসাবে কাজ করে, যার যার জায়গা থেকে ভূমিকা রাখছে, সারা বাংলাদেশের মানুষ ভূমিকা রাখছে সরকার পতনের জন্য। এখন এরা কই থেকে উইরা এসে জুইরা বসে এক একজন এটা সেটা কমিটি দখল নিয়ে, এগুলো কিন্তু পাবলিক এরকমই বলছে। আমরা দেখছি যে যিনি একজন অভিযোগকারী রাসেল বলছেন যে জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে নগরের বিভিন্ন জায়গায় তারা যখন এই প্রোগ্রাম করছিলেন তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখার সমন্বয়ক রিজাউর রহমান এসে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের সাথে দুর্ব্যবহার করেন। রিজাউর রহমানের সঙ্গে ডট গ্যাংয়ের নেতা সাদিক আরমান সহ অনেকেই ছিলেন। এক পর্যায়ে খান তালাত মাহমুদ রাফি, রিজাউর, সাদিক আরমানের নেতৃত্বে আমাদেরকে অবরুদ্ধ করা হয়, 1 ঘন্টা অবরুদ্ধ করা হয়, মারধর করা হয়, 7 জন আহত। আর এক পর্যায়ে বেসরকারি প্রতিষ্ঠানের অফিস কক্ষ ভাঙচুর করেছে তারা, এই ঘটনার বিচার চান। বিষয়টা বুঝতে পারছি। এখন রাসেলের যে বক্তব্য, রাফির আমাদের কাছে যতটা নর্মাল মনে হয়, তার যে এরকম সাঙ্গপাঙ্গ আছে রাসেলের বক্তব্য অনুযায়ী তারা তো সন্ত্রাসী কাজে হামলা চালাইছে। তাহলে ছাত্রলীগের সাথে কি আর পার্থক্য হচ্ছে? আস্তে আস্তে একীভূত হয়ে যাচ্ছে। মানে এই বিষয়গুলো আমাদের খুবই খারাপ লাগে দেখলে।
বলা হচ্ছে যে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছে চট্টগ্রাম জেলার সমন্বয়ক তানভীর শরীফ। এই নামটার মধ্যে এখন মানুষের একটু একটু কেমন জানি ফিল সম্ভবত হচ্ছে, আমরা কমেন্ট দেখলে দেখি। তিনি বলছেন যে তিনি আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন, শরীরে যে অংশে গুলি লেগেছিল ঠিক সেইখানেই আজকে আঘাত করা হয়েছে। সংবাদ সম্মেলনে হট্টগোল হয়েছে। এরপরে আমরা দেখলাম যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল তিনি সংবাদ সম্মেলন করার সময় প্রেস ক্লাবে এসে হাজির হন খান তালাত মাহমুদ রাফি এবং রিজাউর রহমান। এই সময় রাফির সামনে এক ছেলে যেমনি গেছে মনে হচ্ছে চোখ টুক তুলে ফেলবে, আপনি দেখছেন অ্যাপিয়ারেন্স। আরেকজন বারবার এরকম চুলে হাত দিচ্ছিল, চোখ এক একটা হাসির ডিমের মতন। ভাই তোমরা ছাত্র হয়ে যদি ঠিক এরকম ভূমিকা দেখাও, তো ছাত্রলীগ ছাত্রদল তাদের নিয়ে সমালোচনা করা, গুন্ডামি চান্দাবাজি, তোমাদের ঘটনায় থানায় মামলা হয় না, পুলিশ অ্যাকশনে যাচ্ছে না, মানুষ দেখতেছে হাসপাতালে তোমাদেরকে মাইরা তোমরাই সহায় দিচ্ছ, আবার বলতেছো না না আমাদের মধ্যে এরকম কিছু হয় নাই। তো এখানে কি হচ্ছে আসলে? আমরা দেখছি যে রাফি এবং রিজাউর যাওয়ার এক পর্যায়ে, মানে রাফি খানতালাত রাফি, ওই যে কয়েকদিন আগে 32 কোটি টাকার ইস্যুটা আসছিল, যদি এটা ভুয়া হিসেবে দাবি করা হয়েছিল বা পরে আমরা দেখলাম, তো হামলাকারীদের সঙ্গে বসে সংবাদ সম্মেলন হবে না, তারা কনফারেন্স হল ত্যাগ করেন। এই সময় রাফি সাংবাদিকদের সাথে কথা বলা শুরু করেন, তবে তার শেষ কথার স্লোগান দিয়ে একাধিক নেতাকর্মী রাফির কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়। এখন এই দৃশ্য আমরা কি দেখতে চেয়েছিলাম? আচ্ছা, তিনি প্রথম আলোকে বলছেন যে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, রাফির পোলাপেনের সাথে তাদেরকে মারছে। আর আপনার রাসেলের বক্তব্য নিয়ে এখন রাফির বক্তব্য হচ্ছে আলোচনা করার সময় আমাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে, আর বাইরে কিছু হয়নি, কাউকে অবরুদ্ধ করে রাখা হয়নি, সবই মিথ্যা। পরবর্তী সময় আমরা কি করব তা নিয়ে আলোচনার সময় সামান্য বাকবিতণ্ডা হয়। রিজাউর হামলার পাল্টা অভিযোগ করেছেন, তিনি বলছেন যে কাউকে অবরুদ্ধ করার উল্টে আমাদের 4 জনকে মারধর করা হয়েছে। তাহলে এই সমন্বয়করা কি মিথ্যা কথা শুরু করছে এক অন্যরে ফাঁসানোর জন্য? আবার ছাত্রলীগের নাম পত্রিকাগুলো কই থেকে আসে? তবে এই খেলায় বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কালের কণ্ঠ একটু দৌড়ে আগানো। আমি খেয়াল করলাম যে কালের কণ্ঠ একটু দৌড়ে যে কোনো কিছুতে ছাত্রলীগ আওয়ামী লীগ মানে জোড়া দিয়ে দিচ্ছে। ভাই একটু ইনভেস্টিগেশন ভালো করে করা উচিত। আর এই মুহূর্তে বাংলাদেশে যাই হচ্ছে ওই যে ঘুরাফিরা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ বা এখন কিছু কিছু জায়গায় যুবদল ছাত্রদল, এখানে কানেক্টিভিটিটা হচ্ছে। তো ছাত্রদের এইসব দৃশ্য দেখলে কি নিয়ে তোমরা মারামারি করছো? মানে কিসের ক্ষমতা এখানে আছে? কি আছে? টাকা পয়সা মোহ কি তাহলে সত্যি এখানে আছে? এই যে বিভিন্ন জায়গায় আমরা শুনি যে সমন্বয়কদের পরিচয় দিয়ে নামে বেনামে চাঁদাবাজি হয়, যদি এখন পর্যন্ত কোনোটা প্রমাণিত না, তাহলে কিসের জন্য তোমরা একান্নের গায়ের উপর হাত তুলতেছো, ক্ষমতা নিয়ে এরকম ভাগাভাগি কামড়াকামড়ি করতেছো? ওয়াই? তোমরা আন্দোলনটাকে একটা জায়গা থেকে লিড করছো, সবাই যার যার ভূমিকা রাখছে, তোমরা ফোকাসে আসছো, ভালো কথা। মানুষের কাছে তোমাদের অবস্থানটা ধরে রাখো। তোমরা এখন গ্রুপিং শুরু করছো, পিটাচ্ছ, মারতেছো, হাসপাতাল পাঠাই দিচ্ছ, কিসের মোহে, কিসের লোভে একজন আরেকজনের উপরে এভাবে ঝাঁপাই পড়তেছো? গণমাধ্যমে নিউজ আসতেছে, ফুটেজ আসতেছে, তোমরা বলতেছো না শুধু একটু। যাই হোক, আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো যে দেখো, যে কোনো কিছু অর্জন করা সোজা, সেটাকে রক্ষা করা খুবই কঠিন। কয় মাস হলো? 6 মাস। তোমাদের কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে এক গ্রুপ আরেক গ্রুপে পিটাইয়া হাসপাতাল পাঠাই দিচ্ছ, জায়গায় জায়গায় কমিটি নিয়ে মারামারি করতেছো, ধাবা পাল্টা দেওয়া হচ্ছে। ওয়াই? এগুলোর জন্য তোমাদেরকে মানুষ নেতৃত্ব দিছে? তোমাদেরকে দেয় নাই, তোমরা নিজেরা নিজেরা কমিটি করে নেতৃত্ব নিচ্ছ। এখন তো নিয়ে তোমরা এগুলা করবা? যারা এই যে 30,000 আহত হলো এদেরকে নিয়ে বাবা তোমরা কথা বলো, চিকিৎসার জন্য করো। এক একজন এক এক জায়গায় রাজনৈতিক এজেন্ডা, পোলাপাইনগুলো হাসপাতালে কাতরাচ্ছে, খবর নাই। যে ফ্যামিলিগুলো মারা গেছে এদের নামগুলো ঠিকমতো লিস্টেড হয় নাই, অনেকের মর্গের মধ্যে 6টা লাশ পড়ে রয়েছে, কার লাশ কোথায় এগুলার খবর নাই। গ্রুপিং, ক্ষমতা, ভাই তোমাদের মধ্যে তাহলে আসলে কি ভর করছে? কি আমরা জানতে চাই। এগুলো বন্ধ করো, যেটা অর্জন করছো সেটাকে রক্ষা করার চেষ্টা। আসসালামু আলাইকুম। দেশে এক অসাধারণ বিপ্লব সাধিত হয়েছে, এটি যারা দাবি করেন সেই বিপ্লবীরা, যে সেই ছাত্র সমন্বয়করা এখন টু শব্দটি উচ্চারণ করে না। যখন সাধারণ মানুষের পকেট থেকে সেই কথিত বিপ্লবের পর সরকার হাজার হাজার কোটি টাকা মানুষের পকেট থেকে কেটে নেয় শুল্ক আরোপের নামে, তখন তারা টু শব্দটি উচ্চারণ করে না। তারা আছে বড় বড় কাজ নিয়ে, সংবিধান ছুঁড়ে ফেলতে তারা সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। তারা সংবিধানের কবর রচনা করতে চায়, তারা ইতিহাস নিজেদের মতো করে লিখতে চায়। যখন বিদ্যুতের দাম আওয়ামী লীগ সরকার বাড়িয়েছিল, ইন্ডিমিনিটি অধ্যাদেশ জারি করেছিল, এই নিয়ে টু শব্দটি উচ্চারণ করা যাবে, তখন আমাদের মধ্যে সাধারণ মানুষরা প্রতিবাদ জানিয়েছিল এবং সরকারের প্রতিটি কাজের প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু এই বিপ্লবীরা এখন আর কোনো কিছু দিয়ে কিছু বলে না। তারা আছে নতুন রাজনৈতিক দল নিয়ে, এবং যখন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানান ধরনের বিতর্ক, ঠিক সেই মুহূর্তে তারা বলে জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। কেন তারা এই দাবি তুলছে সেগুলো আমরা ভালো করে বুঝি। যখন চালের দাম আমনের ভরা মৌসুমেও 8 থেকে 10 টাকা কেজি প্রতি বাড়ে, তখন তারা মুখে কুলুপ এঁটে থাকে। কি বিপ্লবটা না তারা সাধিত করছে। সরকারের প্রথম 5 মাসে, অর্থবছরের প্রথম 5 মাসে রাজস্ব ঘাটতি 42,000 কোটি টাকা, এবং এই ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য সরকার কী করলো? সোজা সাপটা পথ অবলম্বন করলো। সব কিছু চাপিয়ে দিতে, তো মানুষের মাথায় সব কিছু চাপিয়ে দিতে তার কোনো কৈফিয়ত দিতে হয় না। মানুষ এক এক করে যে প্রতিবাদ জানাচ্ছে, সেই প্রতিবাদের সম্মিলিত রূপও সরকার দেখতে পায় না বা গায়ে মারতে চায় না, তার আরও একটি প্রমাণ আমরা এই কথিত বিপ্লবী সরকারের মধ্যে থেকে পাচ্ছি। যেহেতু 42,000 কোটি টাকা ঘাটতি, এই 42,000 কোটি টাকা কেন ঘাটতি দাঁড়িয়েছে সেটাও নিশ্চয়ই যৌক্তিক কারণ রয়েছে। জুলাই আগস্ট মিলে যে একটি অস্থির বাংলাদেশ, অগ্নিগর্ভ বাংলাদেশ, তার মধ্য দিয়ে নিশ্চয়ই খুব স্বাভাবিক গতিতে রাজস্ব আদায় বাড়েনি। কিন্তু রাজস্ব আদায় যে বাড়েনি
তার ঘাটতি পূরণের জন্য কি সরাসরি মানুষের পকেটে হাত দিতে হবে? বিকল্প কোনো পথ নেই। অর্থ উপদেষ্টা আগে এনবিআর বলেছিল যে যখন এই ভ্যাট আরোপ করা হয় তখন এনবিআর থেকে বলা হয়েছিল যে মূল্যস্ফীতিতে চাপ পড়বে না। আমাদের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি নিজেও এই একই সুরে সুর মিলিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এটা সাধারণ মানুষের উপর কোনো চাপ পড়বে না। কিন্তু এই অর্থনীতিবিদ আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া বিভিন্ন পদক্ষেপের কড়া সমালোচনা করতেন এবং বলতেন যে কর আদায়ের ক্ষেত্রে সক্ষমতা এবং ফাঁকির বিষয়টি সরকার যথাযথ গুরুত্ব দিচ্ছে না। তিনি জোরালো প্রশ্ন তুলতেন, কিন্তু এখন সব ভুলে গেছেন। আচ্ছা, কী কী পণ্যের দাম বাড়ানো হলো আমরা নিশ্চয়ই জানি সবাই, যেমন ফল, মুঠোফোন সেবা, ইন্টারনেটের উপরে ভ্যাট আরোপ, টিস্যু, রান্নার গ্যাস, পোশাক, রেস্তোরাঁ, খাবার। বলা যে হচ্ছে যে মানুষের উপর কোনো চাপ পড়বে না, এর প্রত্যেকটি বিষয়ের সঙ্গে তো মানুষ জড়িত, সাধারণ মানুষ জড়িত, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবেই বেশি। কিন্তু আমরা অবাকভাবে লক্ষ্য করলাম যে সরকারের পক্ষ থেকে, এনবিআরের পক্ষ থেকে, খোদ অর্থ উপদেষ্টা তারা সবাই বলতে লাগলেন যে মানুষের উপরে চাপ পড়বে না। একেবারে যে প্রতারক রাজনৈতিক সরকারগুলো যেভাবে কথা বলে ঠিক একইভাবে এটাই কি বিপ্লবী সরকারের রূপ? যদিও বিপ্লবী সরকার বলে কয়ে গঠন করা হয়নি, তারপরেও তো যেই ছাত্র সমন্বয়করা বা যেই কথিত বিপ্লবীরা দাবি করেন যে 5ই আগস্ট বিপ্লব সাধিত হয়েছে, তাহলে 5ই আগস্ট যে বিপ্লব সাধিত হয়েছে তার মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেটি ফর্মাল বা ইনফর্মালি বিপ্লবী সরকার, এই তার রূপ। বড় অদ্ভুত এই বাংলাদেশ। সিন্ডিকেট ভাঙতে পারবে না, এর আগে আপনাদেরকে আমি জানিয়েছি। সিন্ডিকেট কি এটা নাকি আমাদের প্রধান উপদেষ্টা নিজেই বুঝেন না, নিজের মুখে তিনি উচ্চারণ করেছেন যে আমি সিন্ডিকেট বুঝি না, আমি চাই একটা নতুন বাংলাদেশ করতে। সিন্ডিকেট বুঝবেন না, আপনি বিশ্বসেরা অর্থনীতিবিদ, আপনি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করেছেন, আর এগুলো না বুঝেই আপনি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন। ভাওতাবাজির একটা সীমা আছে। তো আমরা সিন্ডিকেট নিয়ে এই যে কথিত ছাত্র সমন্বয়করা, আমি অবশ্যই কথিত বলছি, এখন বলতে বাধ্য হচ্ছি, তারা কোনো কথা বলে না। তারা কিছু হলেই জড়ো হয়ে যায়, তারা একটা মব ক্রিয়েট করে বিচারপতিদের অপসারণ দাবি করে এবং সেটি সরকার মেনে নেয়, এরকম আরও অনেক বিষয়। কিন্তু এক্ষেত্রে তারা আর ওই ধরনের ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে হুঙ্কার ছাড়তে পারছে না। মাঝে মধ্যে 2-1টা যে ছাড়ে, এগুলো যে একেবারে মানুষ দেখানো, সেগুলো আমরা বুঝি। সয়াবিন তেলের দাম বাড়লো, মানে সয়াবিন তেল বাজার থেকে উধাও হয়ে গেল। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, কোথায় সয়াবিন তেল উধাও? আমি তো পাচ্ছি, আমার এলাকার দোকানে পাওয়া যাচ্ছে। ওনার এলাকার দোকান যে পুরো বাংলাদেশ নয় সেটা তিনি বুঝেন না। আর আদৌ তার দোকানে পাওয়া যাচ্ছে কিনা, তিনি যে মিথ্যা দাবি করছেন কিনা, সেটাও তো কে জানে। কি অদ্ভুতভাবে আমরা দেখলাম, যখন সয়াবিন তেলের দাম লিটার প্রতি 8 টাকা বাড়ানো হলো, আবার সয়াবিন তেলের সয়লাভ হয়ে গেল, বাংলাদেশ বাজার সয়লাভ হয়ে গেল। এই সিন্ডিকেটের বিরুদ্ধে, এই কালোবাজারিদের বিরুদ্ধে আমাদের বিপ্লবীরা কোনো কথা বলে না। বলছিলাম যে সোজা সাপটা পথে সরকার বাজেট ঘাটতি মেটানোর জন্য, IMF-এর চাপে বা বাজেট ঘাটতি মেটানোর জন্য এই পথটি অবলম্বন করলো। বিভিন্ন পণ্যের উপরে ট্যাক্স, মানে ভ্যাট বাড়িয়ে দিল 15% পর্যন্ত। অন্য কোনো পথ ছিল না। এটা আমার কথা নয়, অর্থনীতিবিদরা বলছেন যে বিকল্প পথ তো ছিল। বাজেটের বার্ষিক উন্নয়ন যে কর্মসূচি ADP, সেখান থেকে তো যে অপচয়মূলক বিভিন্ন ধরনের প্রকল্প আছে সেগুলো কাটছাট করা যেতে পারত। অথবা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, যেগুলো বিভিন্ন প্রকল্প রয়েছে এই মুহূর্তে না হলেও হয়, সেগুলো বাদ দিতে পারতো। কেন সেগুলো বাদ দিচ্ছে না? কেন মানুষের উপর এইভাবে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? ওই যে সহজ কথা বললাম, মানুষের প্রতিবাদগুলো তাদের গায়ে মাখে না, গায়ে মাখবে। যেমন গায়ে মাখতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা, এরকমটা হলে প্রতিটি সময় তো দেখি যায় সরকারগুলো গায়ে মাখতে বাধ্য হয়। এবং ব্যবসায়ীরা বলছেন যে গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে আবার নতুন করে। বিদ্যুতের দাম বাড়াবেন, এটা যদিও আগেই ঘোষণা দিয়ে একটা ফাঁদে পড়ে গেছে সরকার নিজেই, নাহলে হয়তো বিদ্যুতের দাম বাড়াতো, গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করবে। এবং গ্যাসের দাম বাড়লে সব ধরনের উৎপাদনমূলক যে পণ্যগুলো, তার ব্যয় বেড়ে যাবে, সেগুলো মানুষের কাছে গিয়ে পড়বে। ব্যবসায়ী বলছেন আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এই মুহূর্তে প্রয়োজন নেই, আমাদেরকে বিদ্যুৎ দিন, আমাদেরকে গ্যাস দিন, আমরা উৎপাদিত পণ্য মাথায় নিয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবো। একেবারে অযৌক্তিক কিছু বলেননি। আগে তো উৎপাদন হতে হবে, তারপর তো মানুষের কাছে পণ্য সরবরাহ। উৎপাদনে যদি না থাকে তাহলে ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট দিয়ে কী হবে? এই সেই গতানুগতিক চিন্তাভাবনা। কত সহজে মানুষের উপর চালানো নিষ্পেষণগুলো আরও বাড়িয়ে তোলা যায়, মানুষের অত্যাচার করা যায়, নির্যাতন করা যায়, মানুষের জীবনে কতটা নাভিশ্বাস ওঠানো যায় পরোক্ষভাবে, সেই বিষয়গুলোই সরকার হাতে নেয় এবং এই সরকারও তাই করছে। ভয়ঙ্কর অদ্ভুত এক সরকার বর্তমানে আমাদের সামনে উপস্থিত হয়ে আছে। জবাবদিহিতা কার কাছে? তারা যেমন এটি করার প্রয়োজন মনে করে না, আমরাও জানি না যে তাদের জবাবদিহিতা কার কাছে, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আর আমাদের সমন্বয়করা বিপ্লব ঘটাচ্ছেন।
সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিও দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। সমন্বয়কদের উপর কারা হামলা করতেছে, কেন হামলা করতেছে, তারা কি দোষ করেছে, দর্শক মণ্ডলী এর পেছনে কে রয়েছে। দর্শক মণ্ডলী ইতিমধ্যেই সমন্বয়কদের কর্মকাণ্ড জানার পরে সেনাপ্রধান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন, কঠিনভাবে রাগান্বিত হয়েছেন। দর্শক মণ্ডলী সমন্বয়কদের সকল চাঞ্চল্যকর তথ্য, সমন্বয়কদের উপর কারা হামলা করলো, সমন্বয়করা কি করেছে, দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে অনেক তথ্য পেয়ে গেলেন। যাই হোক দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না। এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।